আজকের দিনটি একটু অন্যরকম, কারণ আমরা রামিসা হত্যার রায় পেয়েছি। রামিসা হত্যার রায়, এটিকে সবচেয়ে কম কার্যদিবসের মধ্যে এই রায়টি দেশবাসী পেয়েছে। কিন্তু এর পেছনে আরও যতগুলো মামলা রয়েছে, আমরা যদি বিভিন্ন পরিসংখ্যানগুলো দেখি, সেখানে এক মাসের হিসাব ছাড়াও যদি আমরা জানুয়ারি থেকে শুরু করে মে মাস পর্যন্তই ধরি, শিশু নির্যাতনের সংখ্যাটি ছেলে এবং মেয়ে, কারণ মাদ্রাসাতে এই ধরনের কিছু ঘটনা ঘটেছে আমরা দেখেছি, সেই মামলাগুলো আসলে এখন নিয়ে আলোচনা হচ্ছে যে সেগুলোর বিচার কেমন করে হবে। দেখেন, আমাদের হয়েছে কি, রামিসার ঘটনাটা আসলে একটু এক্সট্রাঅর্ডিনারি, এমনটি কখনো আগে হয়নি। এবং এটা হওয়ার পেছনে কারণ একটা, এটা সবাই জানে, এটা হলো স্বয়ং প্রধানমন্ত্রী এটার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং উনি নিজে এমনি ইনভলভ হয়েছেন। ইনভলভ হওয়ার কারণে এটা একটু বেশি গুরুত্ব পেয়েছে এবং উনি নিজে এক ধরনের কমিটমেন্টও করেছেন। সেই কমিটমেন্ট হয়তো বাস্তবায়নের চেষ্টা চলছে, কিন্তু এই যে বাস্তবায়নের চেষ্টা যেটা চলছে, এটা কিন্তু আইন বহির্ভূতভাবে চলছে না। পয়েন্টটা এখানে যে এটা আইনের মধ্যে থেকেই চলছে, কিন্তু অন্য অনেকগুলো যেগুলো আছে সেগুলো আইনের মধ্যে থেকেই চলছে। তো কিছু কিছু জিনিস ডিলে হচ্ছে। এখন আমাদের এখানে এক ধরনের ট্রেন্ডেজ নিয়ে কাজ করে, যেমন ধরেন এই রামিসা হত্যার মামলা যেটা হচ্ছে, এখানে যে লোকটা আসামি, তার পক্ষে কি খুব বড় কোনো উকিল নিয়োগ করা সম্ভব হয়েছে? হয় নাই। কিন্তু যদি হতো তাহলে সে লোকটা এসে প্রথমেই কি বলতো, প্রথমে সে টাইম নিত, এটাকে ডিলে করার চেষ্টা করতো। যদি জানতো, আমাদের এখানে কিন্তু এরকম অনেক ঘটনা হয়, যখন কেউ জানে যে লোকটা অপরাধী, তারপরে তার উকিল কি করে, নানাভাবে এটাকে কিন্তু ডিলে করার চেষ্টা করে, ঝুলাই দেয় যে আরো কদিন এটা তারা এই কাজগুলি করে। এখন এই ক্ষেত্রে যেহেতু প্রধানমন্ত্রী নিজে হস্তক্ষেপ করেছেন, অত বেড়ে ঝুলে যাচ্ছে না। কিন্তু আমাদের লাভটা কথা সেটা আমি বলি, আমাদের এখন অনেকে বলেন যে এইটা ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার কারণে বিচারটা হচ্ছে, কাজেই দ্রুত বিচার পেতে হলে কোনো না কোনো পদ্ধতিতে ভাইরাল করতে হবে। তো এইটা হলো অতি সরলীকৃত একটা মন্তব্য। আমি যেটা পার্সোনালি মনে করি যে রাষ্ট্র চাইলেই যে সব বিচার এইভাবে করতে পারবে তা কিন্তু পারবে না। সমস্যাটাকে জানেন, যে একটা প্রবাদ আছে না, যে আপনি যদি একজন ক্লাউনকে নিয়ে রাজদরবারে বসায় দেন, তাহলে সে কিন্তু রাজ্যের সভাসদ হয়ে যায় না, বরঞ্চ সে রাজ দরবারটাকেই সার্কাসে পরিণত করে ফেলায়। এই হলো পার্থক্য। আমাদের এখানে কি হচ্ছে, আমরা এমন মানুষ যে আপনি যখন একটা আইন করবেন, সে আইনটাকে নষ্ট করার জন্য এমন এমন কাজ করা আরম্ভ করে দিব। যেমন ধরেন এক মাস হলে পরে কী হবে, একটা হুজুগ উঠাই দিবে, হুজুগ উঠাই দিয়ে ভাইরাল টাইরাল করে বিচার হয়ে গেল, তারপরে তো দেখা যাবে যে ঠিক হয় নাই। কিন্তু এইটাই সুবিধা হচ্ছে যেটা এখানে যে অ্যাকিউজ, যে সে নিজেও স্বীকার করছে ঘটনা, কেউ এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু এটা খুব দ্রুত হয়ে যাচ্ছে। আপনি দেখবেন, আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি, যে এই যে আমাদের নারী ও শিশু নির্যাতনে কিন্তু আলাদা আদালত আছে, যাতে এই বিচারটা দ্রুত হয়, এই জন্য আলাদা একটা আদালত করা হয়েছে। কিন্তু প্রত্যেকটা জেলা পর্যায়ে এগুলো আছে, কিন্তু ওটার জন্য আলাদা প্রসিকিউটর আছে, সব আলাদা সব কিছু আছে, কেন তাড়াতাড়ি করার জন্য। একটু খবর নেন, দেখবেন এখানকার অ্যাবাভ 70% কেস কিন্তু আলটিমেটলি এগুলো সমাধান হয় না। এই কারণে তার আগে এগুলো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। কারণ আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া ভালো, আমি এটা খারাপ বলছি না, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আন্ডারস্ট্যান্ডিংগুলো খুব পিকুলিয়ার পদ্ধতিতে। কারণ যিনি মামলা করেছেন তিনি টাকার বিনিময়ে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলান। অনেক ঘটনা আছে, ভুয়া মামলা হয়, কারণ এই মামলাটা এমন, এই মামলা হইলে পরে কোনো জামিন নাই। এখন একজন মহিলা এসে নিয়ে একজন পুরুষের বিরুদ্ধে মামলা করে দিল যে সে আমাকে অমুক করছে তমুক করছে, এখন এটা হয়তো প্রমাণ হইতো না, কিন্তু ভোগান্তিতে আরম্ভ হয়ে যায়। তখন বলে ঠিক আছে, তুমি আমাকে টাকা দাও, ভোগান্তি করে দেবো। এখন এই যে জিনিসটা, এটাকে আইনটা করার সময় কেউ ভাবছে? আইন তো করছিল একটা ভালো উদ্দেশ্য নিয়ে, যে আমি তাড়াতাড়ি এটা শেষ করব, কিন্তু আমরা এটাকে এমন নষ্ট করা করছি, ওই যে ওইরকম যে ক্লাউন যায় রাজদরবারকে সার্কাস বানিয়ে ফেলেছে। তখন আমরা এগুলো করতেছি। এখন এইগুলি হয় কি, যদি বিচারটা যদি মনে করেন ভুল মামলা, মিথ্যা মামলার ক্ষেত্রে, মিথ্যা মামলা যারা করেন, যারা বাদী হন, এবং মিথ্যা মামলার ক্ষেত্রে যারা চার্জশিট দেন, যে সমস্ত পুলিশ, এদেরকে যদি আপনি বিচার আওতায় আনতে না পারেন, তাহলে ভাই এটা চলতেই থাকবে, আপনি বললেও কোনো লাভ হবে না।
এ বি মোশাররফ হোসেন, এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আপনারা কি ভাবছেন কিনা, আইনে যদি কোনো পরিবর্তন করার সুযোগ, হয়তো ঘটনাটাই আমরা দেখেছি খুব দ্রুততার সাথে রায় দেওয়া হলো, কিন্তু অন্য ঘটনায় যাতে হচ্ছে মামলাটি দ্রুত করা সম্ভব হয় এবং রায় দেয়া যায়, এবং যেগুলো এখনো পেন্ডিং আছে সেই রায়ের কার্যকারিতা বাস্তবায়নের ক্ষেত্রে আসলে কোনো কার্যকর ব্যবস্থা সামনে নেবেন কিনা আপনারা? না, এই রামিসার ব্যাপারটি যে কথাটি মোস্তফা কামাল ভাই বলেছে, এটা একটা বিশেষ ব্যবস্থা, কিন্তু এইটাকে দিয়ে যদি আপনি সামগ্রিক সবকিছু বিবেচনা করতে চান তাহলে কিন্তু হবে না। এই রায়টা হয়তো আমরা 7 দিন না 8 দিনে পেলাম, তাই না? এখন কিন্তু আরো কয়েকটা ধাপ আছে, আপনাকে সেই দিকেও কিন্তু একটু দৃষ্টিতে দিতে হবে। কারণ বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমরা মানবাধিকার রক্ষার জন্য কিন্তু আমরা অঙ্গীকারবদ্ধ। তো সুতরাং মানবাধিকার লঙ্ঘিত হয় এই ধরনের কোনো প্রশ্ন যদি ওঠে, সেইটা কিন্তু মোকাবেলা করতে হবে সরকারকে এবং বিচার বিভাগকে। যে কথাটি বলেছে যে এখানে কিন্তু এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে যারা আসামি ছিল তাদের পক্ষে কিন্তু উকিলও পাওয়া যায়নি, ওটাই তো যায় নাই। কিন্তু আপনার যদি স্ট্রং পার্টি হতো 2 পার্টির মধ্যেই, তাহলে কিন্তু এখানে দেখতেন খুব নাম করা উকিলদেরকে অন্তর্ভুক্ত করা হতো, আইনের নানা মারফেস দিয়ে কিন্তু এটাকে দীর্ঘসূত্রতার দিকে নিয়ে যেত। এখানে হয়তো সেইটা ঘটে নাই বলে সহজেই কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে একটি রাজ, এটা কিন্তু ইট ইজ দ্য প্রাইমারি স্টেজ। এরপর আপনার এখানে হয়েছে এটা কিন্তু এখন হাইকোর্টে যাবে, হাইকোর্টে লড়ার পর এটা সুপ্রিম কোর্টে যাবে, সুপ্রিম কোর্টে যাওয়ার পর এটাকে চেম্বার আদালতে আপনি নিয়ে যেতে পারেন, তারপর আবার রিভিশন একটা বিষয় আছে, অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী এইটা। এখন এই আইনের যে একটা ধারাবাহিকতা, এটাকে তো আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। হ্যাঁ, এটা একটা মাত্র সম্ভব যদি আপনি বিশেষ ট্রাইব্যুনাল করেন, কিন্তু সেটা গণতান্ত্রিক একটা দেশে সেটা কতটুকু সম্ভব এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। কারণ আপনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এটা নিয়ে প্রশ্ন তুলবে, মানবাধিকার সংস্থাগুলি প্রশ্ন তুলবে। এই বিপদগুলি সামনে রেখে অথবা এই সংকটগুলি চ্যালেঞ্জগুলি সামনে রেখে কিন্তু আমাদের অগ্রসর হতে হবে। তবে এটা স্বস্তির মধ্যে আমাদের যে রামিসের বিচারটা আমাদের হয়েছে, এখন উচিত যে আমার মনে হয়, আমি আজকে দেখলাম অ্যাটর্নি জেনারেল বলছে খুব দ্রুত যাতে হাইকোর্টে এটা নিয়ে আসা যায় সেই ব্যাপারে ব্যবস্থা করুন। এখন এটা তো আপনার স্পেশাল কেস, তা আপনি অন্যগুলির কথা তাদের ক্ষেত্রে কি হবে? এই যে আপনি দেখেন যে তনু হত্যাকাণ্ড, একটা কত বছর পর একজন আসামিকে ধরা হলো, অনেক বছর পর। এরপরও কি বিচার কতটুকু আগাবে? কারণ চ্যালেঞ্জ হবে যে ডিএনএ টেস্ট হয়েছে সেটা কতটুকু সত্য বাকি। আমার একটা এখানে মাসুদ কামাল ভাই বলতে পারবে, গণমাধ্যমের লোক তো, আমার স্পষ্ট মনে আছে ইন্দিরা গান্ধীর যখন বিচার কার্য চলে, রায়টার শেষ পর্যায়ে রায় চলে আসবে, হঠাৎ করে আসামি পক্ষের আইনজীবী প্রশ্ন তুলল যে যিনি মারা গেছেন উনি যে ইন্দিরা গান্ধী, এইটা আগে প্রমাণ করেন। আবার মামলা কিন্তু সে স্টার্টিং থেকে শুরু করতে হয়েছে। অর্থাৎ আইনের নানা মারপ্যাচ কিন্তু আছে। তো এইগুলিকে সামনে রেখেই কিন্তু আমাদের আসলে পদক্ষেপগুলি নিতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রক্রিয়াগুলো অত্যন্ত জটিল। তবে যেটি অনেক সহজ আসলে করার, এটা আইনের ক্ষেত্রে আপনার সুযোগ নেই। কারণ আমরা একদিকে আপনি হিউম্যান রাইটস এর কথা বলবেন, মানবাধিকার কথা বলবেন, ন্যায় বিচারের কথা বলবেন, সুতরাং এগুলি আমরা হয়তো বলতে পারি, কিন্তু রিয়ালিটি ফিল্ডে গিয়ে এটা কিন্তু হয় না। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ সময় দিয়েছেন এবং যুক্ত হয়েছেন ৭১ জার্নালে। ব্রেকে আমাদের যেতে হবে, তবে তার আগে ছোট করে রামিসার এই মামলার যে রায় আজকে আমরা পেয়েছি সেটা নিয়ে আপনার কাছ থেকে ছোট করে একটু মন্তব্য শুনে নেই। জি, ধন্যবাদ। আপনি সহ সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আসলে সম্প্রতি সময় বাংলাদেশের নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। মাত্র 19 দিনে এবং 6 কার্য দিবসে একটা গুরুত্বপূর্ণ রায় হয়েছে। যদিও আইনমন্ত্রী বলেছেন যে আগামী 3 মাসের মধ্যে তিনি অ্যাটর্নি জেনারেল সহ প্রধান বিচারপতির সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে রায়টা কার্যকরের জন্য উনি চেষ্টা করবেন, এ ধরনের একটা বিষয় বলেছেন। আসলে আপনি যদি খেয়াল করে দেখেন, অন্য আলোচক মন্ডলীও বলেছেন, ট্রাইব্যুনালে এখন পর্যন্ত প্রায় 1800 মামলা রয়েছে, এই দেশের সংকটে মামলা। এবং 2016 সালে তনু হত্যাকাণ্ডের মামলার রায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি নাই। এরপর আসিয়ার রায় হয়েছে, এখন পর্যন্ত বাস্তবায়ন হয় না। এরকম অনেকগুলো ঘটনা আছে আমাদের সামনে। সুতরাং আসলে এগুলো আমাদের চিন্তা করতে হবে যে একটা মামলা দীর্ঘসূত্রিতা যেমন আমাদের জন্য কষ্টকর, আবার দ্রুততম সময় বাস্তবায়ন করতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন হতে হয় কিনা এটাও একটা বিষয় থেকে যায়। বাট আপনারা দেখেন আমাদের সম্প্রতির সময় যা ঘটছে, এই যে রামিসা হত্যাকাণ্ড ঘটলো, এরপরেও কিন্তু এ ধরনের কার্যক্রম থেমে নাই।
এ ধরনের কার্যক্রম থেমে নেই, তাহলে আইন হচ্ছে, বিচার হচ্ছে, হয়তোবা ফাঁসি রায় কার্যকর হবে, কিন্তু এদিকে কন্টিনিউ থাকবে কিনা, এগুলো আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। এগুলোর জন্য আমাদের আইনের পাশাপাশি আমাদের সামাজিকভাবে সচেতনতা অবশ্যই প্রয়োজন। রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদেরও অবশ্যই এখানে দায়িত্ব থাকবে, সামাজিকভাবে সিভিল সোসাইটির সবাই দায়িত্ব থাকবে বলে মনে করি। নিশ্চয়ই। আমরা এই মুহূর্তে যেটি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আদ্দিন হাসপাতাল নিয়ে। আদ্দিন হাসপাতালের আমরা দেখেছি যে তারা তাদের যে শোকজ করা হয়েছে তার জবাবের জন্য তারা আরও 48 ঘন্টা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে চেয়েছে। এর মধ্যে আদ্দিন হাসপাতালের পক্ষে লড়ছেন যিনি আইনজীবী, তিনি বলেছেন প্রত্যেকটা পরিবারকে 80 লাখ টাকা করে হচ্ছে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই যে বিষয়টা, মানে কেন হচ্ছে আরও 48 ঘন্টার অনুমোদন স্বাস্থ্য অধিদপ্তর দিচ্ছে বলে আপনার কাছে মনে হয় মাসুদ কামাল? কারণ তদন্ত প্রতিবেদন তো প্রকাশিত হয়েছে এবং সরকার জানিয়েছিল যে তারা ব্যবস্থার বিষয়টি সামনের দিনগুলোর মধ্যে, যেমন 7 তারিখে আসলে মানে আমরা জানি যে এটি সন্ধ্যার মধ্যে সরকারের পক্ষ থেকে আদ্দিন হাসপাতাল থাকবে কি থাকবে না বা আইনি কি ব্যবস্থা নিচ্ছে সরকার, বিষয়টি পরিষ্কার করবে, সেটি তো জানা গেলই না, কিন্তু উল্টা আমরা দেখলাম তারা আরও 48 ঘন্টার সময় পাচ্ছে। দেখেন, আমি একটা কথা বলি, আপনি কি কখনো আদ্দিন হাসপাতালে গিয়েছেন ফিজিক্যালি? না, ভিতরে যাইনি, পাশ দিয়ে গিয়েছি, দেখেও মানে আমার কাছে মনে ভূতের বাড়ির মতো মনে হয়েছে। এটা হলো কি ওখানে যাওয়ার ঢোকার রাস্তাটা ভালো না, বাট ওই হাসপাতালটা কিন্তু ওই এলাকার জন্য খুব জনপ্রিয় একটা হাসপাতাল। ওই হাসপাতালে কম পয়সার চিকিৎসা হয়, নারী এবং শিশুদের জন্য খুব ভালো চিকিৎসা, অনেক আগের থেকে। এটা কিন্তু নতুন কিছু না। হাসপাতালে অব্যবস্থার কারণে রোগী মারা গেছে, শিশু মারা গেছে, আমি এটাকে অবশ্যই একটা অপরাধ ধরবো, এটার বিচারও হতে পারে। আদ্দিন হাসপাতালে যদি আরো 48 ঘন্টার সময় চায়, এটা অন্যায় কিছু না। তাদের হাসপাতাল আপনি বন্ধ করে দিবেন, তারা আর্গুমেন্ট করবে না, তারা চেষ্টা করবে না, সেটা করবে, এটা তো অন্যায় কিছু না রে ভাই, এটা চাইতেই পারে। শিশুরা যারা মারা গেছে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য তারা যে ঘোষণা দিয়েছে, এটাও আমি কোনো অন্যায় দেখি না। বরং যে ফ্যামিলিগুলো, আমি আপনি বলতে পারি যে টাকা দিয়ে কি কিনতেছে কিনা, কিন্তু যে ফ্যামিলিগুলোর জন্য গেছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, তারা কিন্তু হ্যাপি হবে। আচ্ছা, আমি এখন আরেকটা কথা বলি ভাই, এই যে রামিসা মারা গেছে না, ওর বাপ মার অনেক পেইন, দুঃখ। এই আদ্দিনে যারা মারা গেছেন তাদের বাপ মার অনেক দুঃখ, পেইন। 600 লোক যে হামে মারা গেল শিশুর, এদের পেইন নাই? বলুন তো, এই মৃত্যু না, মৃত্যু তো রে ভাই। অবশ্যই ওই সময় তো দেখেছি যে একটা ফ্যামিলি 11 বছর পরে একটা সন্তান পাইছে, মারা গেছে রে ভাই। ওর বাপ ভাই কার বিরুদ্ধে মামলা করবে? স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে যদি পরামর্শ দেয়, কোনো আদালত এই মামলা নিবে? কেউ নিবে না। আমার কথা হলো যে প্রত্যেকটা মৃত্যু পেইনফুল, প্রত্যেকটা মৃত্যুর বিচার হওয়া উচিত, কিন্তু ভাই রাজনীতি করেন না। আদ্দিনের মালিক যদি মহিউদ্দিন আহমেদ না হইতেন, উনি যদি জামাতের লোক না হইতেন, তাহলে কি মামলাটা এইভাবে হইতো? ওইটার মালিক যদি আপনার বিএনপির কোনো একটা ডাক্তার হইতেন, এমপি সালাউদ্দিন সাহেব হইতে পারতেন, অথবা মাহবুবুর রহমান লিটন সাহেব হইতে পারতেন, এত ডাক্তার যদি হইতেন বাই চান্স, ওনাদের হাসপাতাল আছে, কিন্তু ওগুলোতে লোক মারা যায় না? যায় তো, বিচার হোক, আমার কোনো আপত্তি না। আমি কিন্তু আদ্দিন হাসপাতালের কঠোর শাস্তি দাবি করতেছি। বিচার করেন, রাজনীতি করেন না। রাজনীতিটা সব জায়গার মধ্যে রাজনীতি আইনেন না ভাই, যে দ্রুত গতিতে হচ্ছে এগুলো তো ভালো। আচ্ছা, একটা কথা ভাবেন তো একবার, আমি বলি আপনাকে, খালি একটা খবর নেন যে আদ্দিন হাসপাতালে কত, এটা কি, এটা কিন্তু অবকাঠামোগত আপত্তি, কিন্তু এটাতে বেসিক্যালি ভোটটা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কোনোদিন ভিতরে ঢুকছেন? এটা হাসপাতাল হওয়ার যোগ্যই না। পৃথিবীর কোনো আর্কিটেক্ট বলবে না যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটা হাসপাতালের মতো ভবন তৈরি করা হয়েছে। যদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কখনো আগুন ধরে, একটা রোগী বাড়িতে পারবে না। ওটা তো একটা টানেল রে ভাই। চেঞ্জ করতে পারবে গভর্নমেন্ট, কেন করে না? করা তো উচিত। এই মতো হাসপাতাল হয় না। তো আমার কথা হলো কি, সবই করেন, আপনারা সুশাসন কায়েম করতেছেন, করেন ভাই, আমার কোনো আপত্তি নাই। প্রত্যেকটা জীবন গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জীবন। যার 11 বছর পরে বাচ্চা হয়েছে তার জীবন যেমন গুরুত্বপূর্ণ, আবার যার 11 নম্বর সন্তান মারা গেছে তার জীবনও গুরুত্বপূর্ণ। সব গুরুত্ব।
প্রত্যেকটা জীবনের গুরুত্ব যেন সমান হয়, মানুষ যেন মনে করে যে হ্যাঁ আমার মেয়েটা বাচ্চাটা হামে মারা গেল, 8 দিনে মারা গেল তো 80 লাখ টাকা পাইতাম, মানুষ যেন এরকম মনে না করে। কিন্তু ঠিক এই জায়গাতেই আমি আসলে বলতে চাই, কারণ এই আপনি যে বললেন যে অনেকে এর মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও বিভিন্ন গণমাধ্যমে পরিচয় আসলে তো দিতে চায় না, কিন্তু পরিবারের অনেকেই এভাবে বলছে যে অনেকটা টাকা দিয়ে কিনে ফেলা হচ্ছে, বিষয়টা এটা ধামাচাপা দিয়ে দেওয়া হচ্ছে। ভাই এটা কিনছে না তো, ক্ষতিপূরণের ব্যবস্থা করে থাকে না। আজকে যদি বজ্রপাতে কিছু মারা যায় লোকে, তো সরকার তো ক্ষতিপূরণ দিলে আমি অখুশি হবো? আমি তো চেয়েছিলাম যে হামে যত শিশু মারা গেছে প্রত্যেকের মৃত্যুর জন্য সরকারের উচিত একটা বড় অঙ্কের টাকা সবাইকে ক্ষতিপূরণ দেওয়া, প্রত্যেকে দেওয়া উচিত। কে কেন দেবেন না? আপনি তার জীবন রক্ষা করতে পারেন নাই তো। হাম এমন কোনো রোগ না যে রোগ হলে মরতেই হবে। হাম ভালো হয়, খেলে একটা ম্যানেজমেন্ট করতে হয়। এই ম্যানেজমেন্ট তো করতে পারেন না এই গভর্নমেন্ট। টিকা দেয় নাই আগের গভর্নমেন্ট, মানলাম আগের গভর্নমেন্ট টিকা দেয় নাই, তো এইটার ব্যাপারে আমরা যেরকম সুইপিং কমেন্ট করতেছি, যেমন নূরজাহান বেগমকে স্বাস্থ্য ব্যবস্থা বাড়ানো ভালো হয় নাই, এটা আমি প্রথম দিন থেকে বলতেছি, অযোগ্য মহিলা প্রথম দিন থেকে বলতেছি। কিন্তু তারপরে আমার কোশ্চেন হলো, যখন আপনি তাকে দায়ী করবেন তখন এতদিন আপনি একটা ইনকোয়ারি কমিটি করতে পারলেন না? এতগুলো শিশু যে মারা গেল আপনি একটা ইনকোয়ারি কমিটি করলেন না কেন, যে কার কারণে মারা গেল কেন করেন নাই? 8 দিনের জন্য তো ওকে ফেলেছেন। এবিএম মোশাররফ হোসেন, আপনারা আসলে কেন হচ্ছে হামের বিষয়ে এ ধরনের কোনো তদন্ত কমিটি বা বারবারই তো নাম আসছে, গেল সরকারের স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন তিনি সহ যে ব্যবস্থাপনায় যারা দায়িত্বে ছিলেন তারা এখানে অনেক বড় অবহেলা করেছেন। ইউনিসেফ থেকেও কিন্তু আমরা এই ধরনের একটা বক্তব্য দেখেছি, তারা সংবাদ সম্মেলন করেও জানিয়েছিল। না, এখানে দিনের ব্যাপারে একটা ব্যাপার হলো যে এখানে আইডেন্টিফাই করতে হবে কেন ঘটনাটা ঘটেছে, কিন্তু হামের ব্যাপার তো স্পষ্ট। আমার ব্যাপার আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট দেখেন, সেখানে তারা বলেছে যে বিগত সরকার হামের টিকা আনে নাই, বা ইউনিসেফ 6 বার তাদেরকে সতর্ক করেছে আনেনি। এখানে তো তদন্ত কমিটি বা কোনো কিছু করার কোনো প্রয়োজন নাই। ইট ইজ আইডেন্টিফাইড যে হামের টিকার অভাবে, এবং সবচেয়ে আরেকটি হলো যে অনেক জায়গায় আমাদের ভেন্টিলেশন অথবা আইসিইউ সংকট, যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হবে। কারণ একটা গভর্নমেন্ট যেই দিন ক্ষমতা নিচ্ছে তার পরের দিন থেকে এই ঘটনা শুরু হয়েছে। সুতরাং ওই সরকারও তো আপনি একটা প্রস্তুতিরও সময় দেবেন। কিন্তু তারপর আপনি দেখেন সরকার যখন, গতকালকেও আমাদের স্বাস্থ্যমন্ত্রী বিবৃতি দিয়েছে, আমরা দেখেছি, সেখানে উনি বলেছে যে যখন এই অবস্থা তখন বেসরকারি যে বিভিন্ন ঔষধ কোম্পানিগুলি আছে তাদের কাছ থেকেও সহায়তা নিয়ে প্রায় 40টার মতো আইসিইউর জন্য তারা সরঞ্জাম তারা নিয়েছে। তারা এর মধ্যে এই যে স্যালাইন বাইরে থেকে এনেছে, টিকার ব্যবস্থা করেছে। সুতরাং আপনাকে দেখতে হবে, যে কথাটি আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে বিনয়ের সাথে একটু দ্বিমত করছি, যে সরকারকে তো আপনি সময় দিবেন। একটা সরকার ক্ষমতায় নিয়ে তো সে বুঝতে কিন্তু পারে। এর মধ্যে যে দায়ী ব্যক্তিদের বা এটাকে আমরা কি বলবো, যে ধারণা করা হচ্ছে যে যাদের কারণে এই ঘটনা ঘটেছে এরকম তো কিছু নাম এসছে, তাদের বিষয়ে আপনাদের স্পষ্ট যে স্বাস্থ্য উপদেষ্টা বা ইন্টারিম গভর্নমেন্টের অবহেলার কারণে এটা ঘটেছে। এখন আপনি দেখেন একটা যে কোনো সরকারের একটা বড় সংকট কি, আমরা তো একটা নতুন যাত্রা শুরু করেছি, আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতে চাই। বাংলাদেশে একটা ট্রেডিশন আছে যে সরকার ক্ষমতা আছে পরবর্তী সরকারকে তারা নানাভাবে নাজেহাল করার চেষ্টা করে, কিন্তু বিএনপি এই সংস্কৃতি থেকে বেরিয়ে যেতে চায়। বিএনপি কিন্তু জানিয়েছে কি কারণটা, এই গভর্নমেন্টটা বিএনপি গভর্নমেন্ট কিন্তু জানিয়েছে যে হামের টিকার অভাবে এবং আইসিইউ বা ভেন্টিলেশন নাই, এই কারণে এই ঘটনাটি ঘটেছে। কারণ কিন্তু আইডেন্টিফাইড। এখন হলো হয়তো আপনারা বলতে পারেন যে কেন এই ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, এইটা এই প্রশ্ন আপনার আমার। কারণ বিভিন্ন লেভেল থেকে বলা হচ্ছে নূরজাহান বেগম অথবা ইউনূস গভর্নমেন্টের সময় যারা এই ঘটনার সাথে জড়িত তাদের মধ্যে ব্যবস্থা নেওয়ার। আমার মনে হয় সরকার হয়তো চিন্তা ভাবনা করতে পারে, আগামী দিনে দেখা যাক যে কোন দিকে সরকার যায়। আরো সময় চিন্তা ভাবনা করার জন্য এটা আইডেন্টিফাইডটা অলরেডি কিন্তু আপনার হামের কোনো মৃত্যু, যেমন মাসুদ কামাল আমরা কামনা করি না, কিন্তু আপনার কিন্তু মৃত্যুর হারটা কমে এসেছে অনেকটা। এবং কোথাও কোনো এখন হামের টিকা অথবা অন্য সরঞ্জাম নেই এই কথা বলার মতো কোনো হাসপাতাল কিন্তু নাই। এবং ইতিমধ্যে আমি আরেকটু কথা বলি, আপনি দেখেন এই সংকট মোকাবেলা করার জন্য ইতিমধ্যে শিশু এবং নারীদের জন্য সরকার কিন্তু ঘোষণা দিয়েছে, এর মধ্যে 5টা বিভাগীয় শহরে নতুন 200 শয্যা হাসপাতাল এটা শুরু করতে যাচ্ছে অলরেডি। সেটা বরিশাল, খুলনা, কুমিল্লা, রাজশাহী, রংপুর শুরু করতে যাচ্ছে। শুধু তাই না, আপনি আরেকটু জানেন যে চীনের সহায়তা ইতিমধ্যে বাংলাদেশে 2টা না 3টা বিশ্ববিদ্যালয় হাসপাতাল হচ্ছে।
নীলফামারীতে একটা হচ্ছে, যশোরে হচ্ছে, আর একটা যেন চিটাগাং একটা হচ্ছে। সুতরাং আমরা কিন্তু আগাম প্রস্তুতি হিসাবে এইগুলি এই বর্তমান গভর্নমেন্ট নিচ্ছে। এখন আপনাকে কিছু সময় তো দিতে হবে। দেখা যাচ্ছে সরকারের উদ্দেশ্যটা পজিটিভ কিনা আপনাকে এইটা দেখতে হবে। কিন্তু সেই জায়গায় বারবারই বিরোধী দল থেকে বলা হচ্ছে সেটি এই স্বাস্থ্য খাতই না, আরও আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে নানা বিষয়ে সময়টা সরকার নানাভাবে কালক্ষেপণ না করছে। না না, আমি আপনাকে আপনি আগে ইউনূস সরকারের আমলে সবচেয়ে বড় সংকটে আমরা কি ছিলাম? মব কালচার। এখন কি আছে? এটি নিয়ে তো আমরা শুনছি গতকাল একজন এনসিপি নেতা তিনি বলছেন যে সরকার দলের লোকজনই এখন মব করছে। না না না, এরকম আপনি কোথাও দেখেন আছে কিনা? কোথাও নাই। এটা শুধু এখন আপনি পলিটিক্যাল কারণে যদি আপনি কোনো ন্যারেটিভ তৈরি করতে চান, সেটা আপনার নিজের সীমাবদ্ধতা আমি মনে করি। আইন শৃঙ্খলা বলেন, আমি মনে করি যে কোনো সময়ের চেয়ে আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন অনেক অনেক ভালো। এই আপনি দেখেন, একটা আপনাকে উদাহরণ দেয় আমরা দেখছি যে এই বিভিন্ন জায়গায় ওই যে ঈদের সময় বা ফেরিগুলিতে ওই যে বাস সহ কিন্তু যাত্রী সহ কিন্তু ফেরিতে ওঠে। আপনি দেখেন কাল না পরশু একটা কিন্তু আরিচাতে একটা বাস নদীতে পড়ে গেছে, কিন্তু আমরা রক্ষা পেয়েছি কারণ সরকারের স্টেপের কারণে কোনো যাত্রী ওই বাসে ছিল না। বাস পড়ে গেছে কিন্তু একটা মানুষ কিন্তু মৃত্যুর সংবাদ আমরা শুনিনি। সুতরাং এই সকল ইতিবাচক দিকগুলো তো আমাদের দেখতে হবে। তারপর দেখবেন আপনি এই যে কোরবানি ঈদের সময় লঞ্চ ঘাটগুলিতে কিভাবে মন্ত্রীরা পর্যন্ত গিয়ে ওখানে নিজেরা সুপারভাইজ করেছে, কত যাত্রী ওঠে, ঠিকভাবে ওঠে কিনা, যাত্রীদেরকে হয়রান। অর্থাৎ পরিস্থিতি উন্নতি হয় না, এটা যারা বলে আমার মনে হয় তারা নিজেদের প্রতি সুবিচার করছেন। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, আপনারা এই অভিযোগটি বরাবরই করেন সরকারের দিকে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি শুরু করে যে মব এখন চলছে বিভিন্ন জায়গায়, সেখানে আপনাদের এবং আপনাদের জোট সঙ্গী যারা রয়েছেন অর্থাৎ এনসিপি নেতাদের, তাদের হচ্ছে এক ধরনের টার্গেট করে বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা আক্রমণ করছে, হেনস্থা করছে। আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। জি, আমাদের মোশাররফ ভাই যে কথাটি বলেছেন এখন কোনো মব নাই, কথার সাথে আমি আসলে পুরোপুরি একমত হতে পারলাম না। আপনি যদি আজকেও দেখেন, গত 2-1 দিনের ভেতরে দেখেন, সম্প্রতি সময় দেখবেন যে এনসিপি এবং জামাতের অনেক নেতাদেরকে বিভিন্ন জায়গায় বিএনপি কর্মীরা কিন্তু একসাথে আক্রমণ করেছে। এটিকে মব না বলে অন্য কিছু বলার সুযোগ নাই। এবং দেখবেন এনসিপি 2-1 শীর্ষ নেতাতে যশোরে হামলা করা হলো, তারপরে ঝিনাইদহে গিয়ে হামলা করা হলো, একই ব্যক্তিকে বিভিন্ন জায়গায় হামলা করা হলো। এই ধরনের ঘটনা ঘটছে। শুধু মব নাই, ইভেন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানায় প্রকাশ্যে দিবালোককে সাংবাদিকদের পিটানো হলো, তারপর ডাকসু নেতৃবৃন্দ পিটানো হলো। এটা আমরা দেখেছি, এই ধরনের মবগুলো দেখেছি। মব নাই এই কথা বললে আমি মনে করি মবগুলোকে আরো উস্কে দেওয়া হবে। মব আছে, আমি মনে করি সরকারকে আরো সতর্ক হওয়া দরকার। কারণটা হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি দল যারা আছে তার বিভিন্ন জায়গায় এই মব কালচার কিন্তু চালু রাখছে। আর একটু আগে যে কথাটি আলোচনা হচ্ছিল আসলে আদ্দিন হসপিটাল নিয়ে, এখানে বেশ কিছু আলোচনা হয়েছে। আদ্দিন হসপিটালে আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা দেখেছি ঈদের আগের দিনে। সেখানে পোস্ট অপারেটিভে 6 জন শিশুর মৃত্যু হয়েছে এবং কারণ হিসেবে রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত এসি বন্ধ ছিল। একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। ছোট্ট বাচ্চা যাদের বয়স 1 থেকে 3 দিন এই অব্যবস্থাপনাকারী মৃত্যু হয়েছে, এটি মেনে নেওয়ার মতো নয়। বাট দেখেন এই ধরনের ঘটনা কিন্তু আমাদের হসপিটালগুলোতে নিয়মিত ঘটে যাচ্ছে। কিন্তু 8 দিন হসপিটাল বন্ধ করে দেওয়া হোক, এ ধরনের আলোচনা কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি, বিভিন্ন আলোচনা চলছে যে লাইসেন্স বাতিল করা হবে কি হবে না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বের হওয়ার পর দীর্ঘ সময় এই এলাকায় ছিলাম। আমরা দেখেছি কিভাবে মধ্যবিত্ত লোকজনকে এখান থেকে সেবা নিচ্ছে স্বল্প মূল্যে। মাত্র চিন্তা করেন, এই ঢাকা শহর 380 টাকা তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে, এখনো দেয়। আমি যতটুকু জানি তারা 3 লক্ষের উপর বাচ্চা এখানে এখন পর্যন্ত জন্ম নিয়েছে। এই ধরনের ঘটনা অতীত ঘটে নাই। আমি মনে করি প্রতিটা মৃত্যু অবশ্যই মৃত্যু। আমাদের মাসুদ কামাল ভাই যে কথা বলেছেন, প্রতিটি মৃত্যু অবশ্যই মৃত্যু, বা মৃত্যু নিয়ে যেন রাজনীতি না হয়। আদ্দিন কর্তৃপক্ষ যে কথাগুলো বলেছে, তারা ক্ষতিপূরণ দিতে চায়, এরপরে এই পরিবারগুলোকে সারা জীবন চিকিৎসা ফ্রি কথা বলেছে, কারো জব প্রয়োজন হলে জব দেবে। আমি মনে করি এই বিষয়গুলো অবশ্যই নেগোসিয়েশনে আসা উচিত। বাট যার হারিয়েছে সে অবশ্যই তার কষ্টটা আমরা কখনোই আমরা তারা বলতে পারবে না, আমরা মনে করি। সেটা তো অবশ্য আমরা সবাই চাই, কিন্তু তাদের বিরুদ্ধে যে অব্যবস্থাপনায় হাসপাতালটার ভিতরে আমরা বেকারি পেয়েছি, তারপরে হচ্ছে আমাদেরই একজন সহকর্মী যখন অনুসন্ধানের রিপোর্ট করেছেন সেখানে ফায়ারের কোনো ধরনের এক্সিট কোনো রাস্তা নেই, অর্থাৎ সেখানে যদি কোনো কারণে আগুন লাগে এই বিল্ডিং থেকে কেউ বের হয়ে যেতে পারবে না। এই ধরনের একটা অব্যবস্থাপনার মধ্যেই বিল্ডিংটি দাঁড়িয়ে আছে, সেটি তো পরিবর্তন করাটা জরুরি।
দেখেন, আমরা যারা গণরাজনীতির সাথে জড়িত, বিভিন্ন কারণে মাঝে মধ্যে সরকারি বেসরকারি হসপিটালগুলো যেতে হয়। আমি যখন আমার নির্বাচন এলাকায় বগুড়ায় যাই, তখন বেশিরভাগ সময়গুলো হসপিটালগুলোতে আমাকে কাটাতে হয়, কারণ রুগী দেখতে হয়, যাইতে হয়, বিভিন্ন জায়গায় ভিজিট করতে হয়। তো দেখেছি যে আমাদের বাংলাদেশে ওভারঅল সরকারি বেসরকারি সব জায়গায় কিন্তু এই ভয়াবহ অব্যবস্থাপনা রয়েছে। আপনি হসপিটালগুলোতে গেলে একটা মানে এত দূষিত পরিবেশ, এবং আমি একদিন গেলাম একটা আইসিইউতে গেলাম, দেখলাম সেখানে কি বলে তেলাপোকা ঘোরাফেরা করছে। পরিবেশটা কত খারাপ হতে পারে! এই যে অব্যবস্থাপনা, এটা কিন্তু শুধুমাত্র 8 দিন নয়, বাংলাদেশে বেশিরভাগ হসপিটালগুলোতে রয়েছে। আমরা মনে করি সরকারের 8 দিন যেটা করেছে অবশ্যই এটা শাস্তিযোগ্য। একটা রিজনেবল একটা জায়গায় এসে এখানে তাদের সাথে আলোচনা ভিত্তিতে উভয় পক্ষ, আমি মনে করি এখানে তাদেরকে অবশ্যই শাস্তি দেওয়া উচিত। 8 দিন কর্তৃপক্ষ বলেছে, যাদের অবহেলার কারণে ঘটনা ঘটছে তাদেরও শাস্তি হওয়া উচিত, তারাও এটা চেয়েছে। বাট এট দ্য সেম টাইম আমি মনে করি আমাদের সারা দেশের স্বাস্থ্য সেবার মান কিভাবে বাড়ানো যায়, শুধু বক্তব্যে নয়। আমাদের হসপিটালগুলোতে দেখবেন, এই সম্প্রতি সময় দেখলাম যেহেতু নতুন গভর্নমেন্ট হয়েছে, হসপিটাল ম্যানেজমেন্টের প্রধান উপদেষ্টা হওয়ানে, সভাপতি হওয়ানে অনেক কম্পিটিশন চলছে। বাট হসপিটালের কোয়ালিটিকে ইনক্রিজ করার জন্য, কোয়ালিটি ভালো করার জন্য এগুলো নিয়ে কোনো আমাদের চিন্তা নেই। কিভাবে আমাদের সরকার মানে জনগণ আর ভালো সেবা পেতে পারে, কারণ আমাদের যে কান্ট্রিগুলো কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, আমরা দেখবেন এই কান্ট্রিগুলো কিন্তু স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য বীমা কিন্তু খুবই এক্সেলেন্ট। আমরা কিন্তু এগুলো চিন্তা করতে পারি। সরকার, আমি মনে করি সরকার যদি সত্যি জনবান্ধব হয়, এখন সময় পরিবর্তন হয়েছে, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সরকার এই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের নজর দেওয়া দরকার। আমি একটু যোগ জি। করতে চাই। আমি একটু মোস্তফা কামাল ফয়সালকে আমি একটু ব্যাপার বলে দিতে চাই। হ্যাঁ, মব আমরা কোনোভাবেই কাম্য না আমাদের কাছে, কিন্তু আমি ওনাদের বলি, একজন এনসিপির একজন নেতা আছে বাংলাদেশে, আপনি জরিপ করেন, ওপিনিয়ন পোল করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, উনি একা যে মত অবস্থা বাংলাদেশে তৈরি করেছে, আমার মনে হয় সামগ্রিক রাজনৈতিক এবং সামাজিক যে স্থিতিশীলতা, এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নাসিরউদ্দিন পাটোয়ারি। এইটাকে ওনারা কিভাবে দেখে? জি মোশাররফ ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি যদি তার রাজনৈতিক কর্মকাণ্ডে কোনো কিছু নেতিবাচক থাকে, সেটা সমালোচনা হতে পারে। আমরা মনে করি সেটা এনসিপি কে ব্যক্তিগতভাবে সেটা হতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে যদি মবকে আমরা উস্কে দেই, মবকে যদি আরো বিস্তার ঘটে, নাসিরউদ্দিন পাটোয়ারি বাদ দিলাম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, এরপর গত কয়েকদিন দেখলাম এই যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিরোধী দলের উপর হামলা করা হলো, এটা কিন্তু তার একটা ধারাবাহিকতা যদি বলি আমরা ভুল হবে না। আপনি দেখেন, আপনি যখন সরকারের পক্ষ থেকে, সরকার দলের পক্ষ থেকে ঘটনাগুলো ঘটবে, পাশাপাশি কিন্তু কি কাজটা হবে, কি কাজ হবে, কি যেটা হবে আওয়ামী লীগ নর্মালাইজ হয়ে যাবে। আপনি দেখেছেন গতকাল আমার মনে হয় একটা ফয়সাল, আমি একটু আপনাকে একটু সহযোগিতা করতে, আপনি দেখেন বাংলাদেশে আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন, আমাদের একজন মাননীয় মন্ত্রী আছে আসাদুল হাবিবুল, অত্যন্ত ভদ্রলোক, অমায়িক, আপনার ওই এলাকা উত্তরাঞ্চলের লোক, তার ব্যাপারে প্রশ্ন তোলার মতো লোক বাংলাদেশে খুব কমই আছে। তার যারা বিরোধী আছে তারা, আমি দেখলাম পরশুদিন নাসিরউদ্দিন পাটোয়ারি ওনার এলাকায় গেল, উনি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে বলতেছে এখানে একজন মন্ত্রী আছে না, উনি সন্ত্রাস, ডাকাতি, চাঁদাবাজ। তো এই কথা যখন একটা লোকের বিরুদ্ধে বলে, তখন তার তো নানা সমর্থক আছে, অনুরাগী আছে, শুভাকাঙ্ক্ষী আছে, তাদের মধ্যে একটা আলাদা সেন্টিমেন্ট তৈরি হতে পারে না? না মোশাররফ ভাই, অবশ্যই আমি বলেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি যে অ্যাপ্রোচের কথা বলে, আমি নিজেও তার ভিডিওতে দেখেছি, সম্ভবত লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় গিয়েছিল, সেখানে গিয়ে হঠাৎ করে তাকে মাফিয়া বলেছে। এই অঞ্চলে গ্রেটার রংপুরের খুবই জনপ্রিয় একজন জননেতা আসাদ আহমেদ দুলু সাহেব, যখন কেউ এলাকা বিএনপি পাশ করতো না, কিন্তু অনেক বিপুল ভোটে পাশ করতো, এগুলো আমরা জানি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি যে অ্যাপ্রোচের কথা বলে, তার সমালোচনা হতে পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে আমরা যদি রাষ্ট্রীয়ভাবে মবকে উস্কে দেই, এটার কিন্তু আলটিমেট রেজাল্টটা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে। আমি এই পয়েন্টটাতে আমি বলতে চাই। দেখেন, গতকাল দেখলাম মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ বিএনপি লোকজনকে পিটিয়েছে, নোয়াখালীতে ধরনের ঘটনা ঘটেছে। তো এগুলো যখন চলতে থাকে, বিরোধী পক্ষ থেকে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। তো আমরা এটাকে মব বলি, পলিটিক্যাল এনার্কি বলি, যাই বলি না কেন, যেভাবেই পারে আমরা এটাকে আর কন্ট্রোল করা উচিত। আমরা পেছন দিকে যেতে চাই, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। একই সাথে আপনারা বারবারই অভিযোগ করেন যে আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে বিএনপির এক ধরনের নানাভাবে তারা ভিতরে ভিতরে কোনো ধরনের অবস্থান তৈরি করছে। কেন আপনাদের মনে হয় যে বিএনপি আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য কোনো ধরনের কোনো কিছু করছে? দেখেন, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিল? বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের দাঁড়িয়েছিল তার কথা বলার অধিকার হারিয়েছিল, সে কিন্তু বিচার পেত না, এই কারণে তো মানুষ দাঁড়িয়েছিল। এর অসংখ্য অভিযোগ ছিল, কিন্তু সেগুলো যদি নতুন সরকারের মধ্যে বা জনগণ সেগুলো যদি দেখে, তাহলে নিঃসন্দেহে আওয়ামী লীগ নর্মালাইজ হবে, আওয়ামী লীগ ফিরে এসে পরিবেশ চলে যায়। আজকেও দেখলাম যে গাবতলীতে আওয়ামী লীগ মিছিল করছে, একবার মাইকে মিছিল করতেছে, গতকাল নোয়াখালীতে হামলা করেছে, এই ঘটনাগুলো রেগুলার ঘটছে।
আমরা কিন্তু এই ঘটনাগুলো আটকাতে পারছি না। এই যে আজকে দেখেন, আজকে একটু আগে দেখলাম অনলাইনে সমকাল পত্রিকা দেখলাম যে বিএনপির 36 জন 37 জন এমপি হয়েছে, নারী এমপি হয়েছে, সেই এমপিদেরকে বিরোধী দলীয় 79 জন এমপির জায়গাতে ভাগ করে দেওয়া হয়েছে। তারা কি করবে? তাদের ডিও রাইট দেওয়া হয়েছে, তারা সেই জায়গাতে কিন্তু হস্তক্ষেপ করতে পারবে। এট দ্য সেম টাইম বাকি যে 13 জন নারী এমপি থাকলো তাদেরকে কিন্তু সেই রাইটটা দেওয়া হয়নি। তো আপনি যদি ইনজাস্টিস সব ক্ষেত্রে করবেন তখন কিন্তু আওয়ামী লীগ নর্মালাইজ হয়ে যাবে, এটি স্বাভাবিক। এবং আমাদের তো দুঃখজনক, আমরা মনে করি যে এই যে দেখেন মাঝখানে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী সহ আরো একাধিক মন্ত্রীরা বাহিরে গেছে, জনগণ ভুয়া বলছে, এগুলো তো আমরা চাই না। আমাদের এগুলো এত তাড়াতাড়ি দেখতে চাই না, আমরা কখনই দেখতে চাই না। এত কষ্ট করার পরে নতুন যে রাষ্ট্র জন্ম হয়েছে, দেশ চলছে, এদের সামনে দিকে এগিয়ে যাবে এবং এই প্রবলেমগুলো সলভ করে একসাথে দেশে এগিয়ে যাবে, এটি আমরা প্রত্যাশা করি। এবার মোশাররফ হোসেন, আপনারা কি আওয়ামী লীগকে ফিরে আনছেন? না, আপনি দেখবেন, আমরা যদি এখন বলতে যাই, আসলে আমরা একটা যে কথাটা মোস্তফা ফয়সাল বলেছে, এগিয়ে যেতে চাই। আপনি একটু আমাদের মাননীয় এখন বিরোধী দলের নেতা এবং জামাতের আমির, তার বক্তব্য একটু আমি কোট করি। উনি বলেছে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি, প্রকাশ্যে বলেছে, মিডিয়া প্রেস কনফারেন্স করে বলেছে আওয়ামী লীগকে আমরা ক্ষমা করে দিয়েছি। আমরা যারা আমাদের এই গণতান্ত্রিক ব্যবস্থাকে দীর্ঘদিন একটা ফেসিস্ট সরকারের সহায়তা করে টিকিয়ে রেখেছে, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে আমাদের কোনো আপত্তি নাই। এই সকল শব্দগুলি জনমতে একটি নেগেটিভ বার্তা যায়। এখন তারা একদিকে বলবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, অন্যকের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা উন্মুখ হয়ে বসে আছি, সেগুলি তো সাধারণ মানুষের মধ্যে নেগেটিভ বার্তা যায়। কারণ আপনি দেখেন, আমরা বাংলাদেশে দেখি এই নির্বাচনের সময় আপনি দেখবেন অনেক জায়গায় এই ধরনের, আপনি দেখেন যেই সকল এরিয়াগুলি আওয়ামী লীগের অবস্থান খুব সুদৃঢ়, সেই এলাকায় এমপি বেশি কারা হয়েছে? জামাত ইসলামী হয়েছে। আপনারা দেখেন জামাতে ইসলাম। সুতরাং এই সকল একজনকে আরেকজনকে ব্লেম দিয়ে কোনো লাভ নাই, বরং এই ফ্যাসিস্টদেরকে কিভাবে মোকাবেলা করা যাবে, ন্যূনতম কোনো ইস্যুতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর না হয় আজকে এই জুলাই 5ই আগস্টের গণ অভ্যুত্থানে যেভাবে প্রায় 2000 লোককে আমরা হারিয়েছি, অসংখ্য সম্পদ আমাদের বিনষ্ট হয়েছে, আমাদের জীবন থেকে 15টি বছর আমরা কিন্তু হারিয়ে ফেলেছি। এই জেল, হুলিয়া, পালিয়ে থাকে, এটা মিথ্যা মামলা করে হাজিরা দিতে জীবন শেষ হয়ে গেছে। আবার এই অবস্থা ফিরে আসুক, এটা কিন্তু আমরা কেউ চাই না। যার জন্য সবাইকে একটা দায়িত্বশীল রাজনৈতিক আচরণ আমাদের করতে হবে। মাসুদ কামাল, সেই দায়িত্বশীল আচরণ কি আপনি দেখেন আসলে সরকার এবং বিরোধী দলের ভিতরে? কারণ যে পরিবর্তনের কথা বলছিলেন তারা, সেখানে তো এই রাজনৈতিক পরিবর্তনের কথাটিও ছিল। শুনেন, আমি বলি, আওয়ামী লীগ আমল থেকে আমি একটা কথা বলে আসছি, সেটা হলো গিয়ে যে বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না। এটা আওয়ামী লীগ আমলে আমি বলতাম, বহুবার বলছি যে আওয়ামী লীগ আমলে কী করছে, আওয়ামী লীগ আমলে জামাতের 2টা লোক একসঙ্গে বসে চা নাস্তা খাচ্ছে, ধরে নিয়ে আসছে যে তারা নাকি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কয়েকটা ছেলে, ইয়াং ছেলে হাওড়ে গেছে, ওদেরকে ধরে ফেলেছে, ওরা নাকি দেশকে শেষ করে দেবে। হয়েছে তো, জামাতকে কোথাও বসতে বল, জামাত তার অফিস খুলতে পারে নাই, এটা আওয়ামী লীগ করছে। কিন্তু আওয়ামী লীগ আমলে বিএনপিকে কি বলছে, বিএনপি একটা দেশদ্রোহী দল। এমনকি বিএনপির জিয়াউর রহমান, যাকে নাকি আওয়ামী লীগের শেখ মুজিব বীরত্তম খেতাব দিয়ে গেছে, সে নাকি আইএসআইয়ের এজেন্ট। বলছে কেন বলছে? তারা বিভক্ত এবং নিশ্চিহ্ন করার রাজনীতি করছে। এইটা করার মাধ্যমে তারা কি করছে, দেশটাকে বিভক্ত করে ফেলেছে। এবং আমি সবসময় বলছি যে বিভক্ত জাতি পৃথিবীর কোথাও অগ্রসর হতে পারেনি। আমি ভেবেছিলাম যে আওয়ামী লীগের পতনের পর, আওয়ামী লীগের সরকার পতনের পর নতুন যে সরকার আসবে তারা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করবে। কিন্তু আওয়ামী লীগ 14 বছরে যা করছে, 15 বছরে যা করছে, ইউনূস সরকার 15 মাসে তার চেয়ে বেশি করে ফেলছে। জাতি কিন্তু আবার বিভক্ত হয়ে গেছে। তখন আমি বলেছিলাম যে বিএনপি এবং জামাতের লোকগুলি কি, এরা কি দেশে থাকতে পারবে না, এদের কিনে আপনি বঙ্গোপসাগরে ফেলে দেবেন? ওইটা বলার কারণে তখন হয়ে গেছে জামাত বিএনপির দালাল। আবার এখন আমি একই কথা বলি, আওয়ামী লীগের যে লোকগুলো আছে এগুলিকে কর্পূর, যদি হাওয়া হয়ে যাবে, তারা তো এই দেশেই থাকবে। তো তাদেরকে আপনি রাজনীতি করতে দেবেন না কেন? রাজনীতি করাটা বাংলাদেশের সংবিধান, পৃথিবীর সব দেশের সংবিধান, নাগরিকের একটা সাংবিধানিক অধিকার। আপনি দেবেন না কেন? যে যখন আপনারা করছে তখন খুব খারাপ লাগছে, আর যখন আওয়ামী লীগরা করেন তখন খুব আরাম লাগে। এটা কোন ধরনের রাজনীতি রে ভাই? পারবেন না তোরে ভাই। আজকেও তো দেখলাম কোথায় ছাত্রলীগের পোলাপান মিছিল করতেছে,
পুলিশ ফিরাতে পারে নাই। পুলিশ বলছে আমরা পারবো না। লসটা কি হয়েছে এটা আমি বলি আপনাকে। আওয়ামী লীগ যে কাজ করছে 15 বছরে, আওয়ামী লীগকে দেশের জনগণই প্রত্যাখ্যান করত, কিন্তু তা না করে ইউনূস সরকার এবং তার পরবর্তীতে ইউনূস সরকারের সঙ্গে যারা সুবিধাভোগী যারা ছিল, বিশেষ করে আমি এনসিপির কথা বলতে চাই, এরা যা করছে, এরা আওয়ামী লীগরে কিছু করতে দেবে না। এটা দিয়ে মাধ্যমে যান কি করছে, আওয়ামী লীগের যে ব্যর্থ এবং করাপ্ট লিডারশিপ ছিল তাদেরকে তারা ফিরিয়ে আনার চেষ্টা করতেছে এখন। এটা এদের কারণে হচ্ছে। যদি আওয়ামী লীগের আপনি তখন থেকে রাজনীতি করতে দিতেন তাহলে করাপ্ট লিডারশিপ দেশে আসতে পারতো না। দেশের মধ্যে আওয়ামী লীগের বিকল্প নেতৃত্ব গড়ে উঠতো, যা নাকি পিওর নেতৃত্ব হতো। তারা একটা পলিটিক্স নিয়ে আসতো, জনগণ সিদ্ধান্ত নিত আমি কোন রাজনীতি থেকে গ্রহণ করব আর কোনটাকে করবো না। কিন্তু তাদেরকে আসতে না দিয়া, তাদেরকে আবার রাজনীতি করতে না দিয়া, ঘরের থেকে বের হতে না দিয়া, মাঝখান থেকে কি হয়েছে, এরা যে ওই শেখ হাসিনা, শেখ হেলাল, অমুক তমুক যত সব 2 নম্বর লোক আছে, ওদের সঙ্গে তারা কিন্তু লিয়াজো করা স্টার্ট করছে। মাঝখান থেকে পারবেন না, আওয়ামী লীগে ফিরিয়ে আনবে কিরে ভাই? আওয়ামী লীগ দেশে আছে, আওয়ামী লীগ এখনো আছে। এখন জামাত কেন এটা করে এটা আমি বলি। আজকে যদি আওয়ামী লীগকে রাজনীতিতে থাকে, আজকে যদি আওয়ামী লীগ ইলেকশন করতে পারে, জামাত কি বিরোধী হইতে পারবে? পারবে না তো। আমি জামাত খুবই সেন্সিবল একটা পলিটিক্যাল পার্টি, আমি জামাতকে রিকোয়েস্ট করবো ভাই আপনি আপনার রাজনীতিটা করেন, আপনার রাজনীতি নিয়ে আপনি অগ্রসর হন, যেটা আপনি গত 15 বছর করছেন। গত 15 বছর জামাত নিজের রাজনীতিটা করছে, করার কারণে জামাতের জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু আর আপনি যদি অন্য একটা দলকে নিশ্চিন্ন করে রাজনীতি করেন, এটা বুমেরাং আপনি যেমন যাবে, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হচ্ছে। ভাই এগুলো বুঝতাম, এত মানে শর্ট টার্ম চিন্তা করলে হয় না। আপনি কোনোদিনও ভাবতে পারবেন না যে সব আপনার হয়ে যাবে। পরে আমি খেদাই দিছি, অতএব সে আমারে ভোট দিতে বাধ্য হবে। আপনি আওয়ামী লীগের যারা ভোটার আছে, আপনি তাদের জন্য কোনো অপশন রাখবেন না যে তুমি হয় ধানের শীষে দাও আর তাহলে দাড়ি পাল্লায় দাও, তোমার কোনো অপশন নাই। এর নাম গণতন্ত্র না। যেটা আমরা তখন বলেছি যে আপনি ওদেরকে আসতেই দিবেন না, আপনি একা একা জিতবেন, রাতের বেলা ভোট করবেন, আমি আর ডামি করবেন, এটা করে ইলেকশন ওটা গণতন্ত্র হয় না। এমনকি আমি এটাও বলতে চাই যে ইলেকশনটা সদ্য হয়ে গেছে, এটাকে আমি পরিপূর্ণ গণতন্ত্র মনে করি না। এটা হচ্ছে আমরার মামুরা নির্বাচন। আমি তো বলি 2018-তে হয়েছে রাইতের ভোট, 14-তে হয়েছে ভোটারবিহীন, আর 24-এ হয়েছে আমি আর ডামি, আর 26-এ হয়েছে আমরা আর মামুরা। হিসাব সহজ রে ভাই। বিএনপি আর জামাত কি একসঙ্গে সংসার করছে রে ভাই, এক ক্যাবিনেটে ছিল। এখন ভাগ হয়ে করেছে, যাও আমি 213, তুমি মানে কি 69 নিয়ে থাকা আসা আমরা আর মামুরা। এটাই তো হচ্ছে এখন। দিস ইজ নট ডেমোক্রেসি। আজকে শুনেন, আজকে আপনি পরিবারগত কারণে আমাকে অনেক কিছু বলবেন, অমুক বলেন, আপত্তি নেই। আজকে থেকে 20 বছর পরে এই গণতন্ত্র নিয়ে আলাপ হবে। আজকে থেকে 30 বছর পরে লোকে বলবে আগে যে দলটা ক্ষমতায় ছিল সেই দল পরবর্তীতে ইলেকশনই করে নাই কেন, এই প্রশ্নটা উঠবে। 75-এ শেখ মুজিব কি করছে সেটা এখনো মানুষ আলোচনা করে। 75 গেছে আজকে থেকে 50 বছর আগে, মানুষ এখন আলোচনা করে, আরো 50 বছর পরে আলোচনা করবে। এই সব দল বাদ দিয়ে একটা দল করছিল, এবং সেটা ছিল স্বৈরাচারী ঘটনা। ওটা যদি স্বৈরাচারী হয়, ওটা যদি গণতন্ত্রহীনতা হয়, এটাও গণতন্ত্রহীনতা। জনগণ, গণতন্ত্রের অর্থটা কি? সিদ্ধান্ত নেবে জনগণ, আপনি জনগণকে দেন সিদ্ধান্ত নিতে। বড় বিরাট গণতন্ত্র হচ্ছে এনসিপি, একা একা ইলেকশন করুক না দেখি। জামাতে ছত্র সাহেব কয়েকটা আসন পাইছে, বিরাট বিপ্লবী তারা। একা ইলেকশন করলে কারো কোনোদিন জামানত থাকবে নাকি? এটা রিয়েলিটি, আমরা তুমি বুঝিয়ে গেল, আমরা এই দেশে বাস করি না। এবিএম মোশাররফ হোসেন, আমরা আর মামুরা মানে যদিও একটা প্রচলিত এক ধরনের ভাষা দিয়ে হয়তো এই গেল নির্বাচনটা নিয়ে কথা বলা হয়, আসলে কি আসলে আপনারা সেভাবেই করেছেন কিনা আমরা বলছিলাম। এবিএম মোশাররফ, না, আপনি যে কথাটি বলেছেন যে আওয়ামী লীগকে আমরা কখনো তো মানে ফিরে আসুক এই জন্য বিএনপির উপর যেই অভিযোগটা দেওয়া হয়েছে, আমি মনে করি এটা সম্পূর্ণ রাজনীতিক একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে। আপনারা দেখেন আমরা কি বলেছিলাম, আমাদেরকে কেন বলে, আমরা যে কথাটি মাসুদ কামাল ভাই বলেছি, আমরা বলেছি সিদ্ধান্ত নেবে জনগণ, কে রাজনীতি করবে কে করবে না, কাকে জনগণ গ্রহণ করবে কাকে করবে না। যার জন্য আমরা কিন্তু এই নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এটা আমরা কখনো চাইনি।
এবং বিএনপির এখন স্ট্যান্ড দেখেন আপনারা, আমরা চাইনি। আমরা বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারা দীর্ঘ 15 বছর গণতন্ত্রকে হত্যা করেছে, গুমের সাথে জড়িত, এই যে হত্যার সাথে জড়িত, বাংলাদেশের এই যে লুটপাটের সাথে জড়িত, সুনির্দিষ্টভাবে যে ফৌজদারি অপরাধ তারা করেছে, এর জন্য তাদের বিচার হওয়া উচিত এবং এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ করে দেওয়া সম্ভব। কিন্তু ইউনূস সরকার করলেন কি, একটা নির্বাহী আদেশে তাদের রাজনীতি স্থগিত করলেন। আমি যদি এখানে মোস্তফা কামাল মাসুদ পারভেজ হাসান, জামাতকে তো হাসিনা নিষিদ্ধ করেছিলেন, কি তাদের কার্যক্রম অথবা এই জনগণের কাছ থেকে তাদেরকে মুছে ফেলতে পেরেছে? বরং হাসিনা নেই, জামাত কিন্তু আজকে দাঁড়িয়ে গেছে। তা আগামীতে যদি এই ধরনের কোনো পরিস্থিতি হয়, আবার একই পদ্ধতিতে আওয়ামী লীগ দাঁড়িয়ে যাবে, কারণ তাদের বিরুদ্ধে তো কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা শাস্তি আপনি দিতে পারেন নাই। বরং আমাদের যে জিনিসটা উচিত সবার মতামতে, যে অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করে তাদেরকে শাস্তি নিশ্চিত করা। আপনি দেখেন, এই যে আজকে রামিসার হত্যা আপনি আলোচনা করলেন এবং একটা দ্রুত বিচার হয়েছে, এটার জন্য আমরা কিন্তু সবাই স্বস্তি প্রকাশ করেছি। তাহলে এই যে আন্দোলনে 2000 লোককে হত্যা করলো, কই আমরা একটা বিচার করতে পেরেছি এখন পর্যন্ত? কেন পাচ্ছি না? আমরা তো বলেছিলাম দরকার হলে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান অথবা দ্রুত বিচার আইন করেন, আইন করে এই বিচারগুলি করেন, আমরা তো করতে পারছি না। যার কারণে আজকে মানুষের মনে একটা এই সন্দেহটা আছে, হয়তো আওয়ামী লীগ এই ফাঁক ফোকর দিয়ে আগামীতে আবার বেরিয়ে আসতে পারে। কারণ বাংলাদেশে এখানে শুধু বাংলাদেশের রাজনীতি শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ না, এখানে জিও পলিটিক্যাল বিরাট ইস্যু আছে। এখানে ভূমধ্য এই সাউথ পার্টের রাজনীতি আছে, এখানে বিশ্বে মোরলদের এখানে নানা ধরনের রাজনৈতিক খেলা আছে। সুতরাং এইগুলিকে মাথায় রেখে যদি আমরা সিদ্ধান্ত না নিতে পারি, তাইলে কিন্তু আমাদের আগামী দিনে চরম অবস্থা আমাদের জন্য অপেক্ষা করবে। ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। ধন্যবাদ। আসলে আওয়ামী লীগ ফিরে আসবে কি আসবে না, তার চেয়ে বড় বিষয় হলো গত নির্বাচনে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের ভোটারদেরকে কিভাবে ফিরিয়ে এনে জোরপূর্বক সেন্টারে নেওয়া হয়েছে। এটা কিন্তু আমরা বিভিন্ন এলাকায় নির্বাচনী আসনগুলোতে দেখেছি। দেখেন, আমার নির্বাচন এলাকায় যদি বলি, 8 থেকে 10 জন আওয়ামী লীগ, 1-2 জন জেলে আছে, বাকিরা পলাতক। বাকি যে আওয়ামী লীগের যারা একটু বাইরে ছিল, আমি দেখেছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গুলো সবগুলো হঠাৎ 2 দিন আগে তারা হাজির। কিভাবে তাদেরকে চেয়ারম্যানশিপ ফিরিয়ে দেওয়া হবে, তাদেরকে দিয়ে তাদের সাধারণ সমর্থকদের ভোটার দেওয়া হয়েছে। আওয়ামী লীগ ভোট কেন্দ্রে আসতো না হয়তো, বা সাধারণ সমর্থক তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, ভয় দেখিয়ে হুমকি দিয়ে অনেক কিছু করে নিয়ে আসা হয়েছে। এবং শেখ হাসিনা দেখবেন কিন্তু তার একটা স্পিচে বলেছে যে আমাদের ভোট নেওয়া হয়েছে, ভোটের জন্য হাত পা ধরা হয়েছে, যদি বিএনপির পক্ষ থেকে এটা নিয়ে কোনো প্রতিবাদ করা হয় নাই। এই ঘটনা কিন্তু আমরা প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে না, প্রত্যক্ষভাবে কিন্তু ফিল্ডে আমরা দেখেছি। তো তার চেয়ে বড় বিষয় হলো, দেখেন আওয়ামী লীগ হয়তো বা শেখ হাসিনা এত সহজে ফিরতে পারবে না, ফিরলে হয়তো বা সকল জুলাইয়ের শক্তিগুলো আবার একসাথে হয়ে যাবে, এটা বাস্তবতা। কিন্তু আওয়ামী লীগের চরিত্রগুলো যেভাবে ফিরে আসছে, এটি কিন্তু আমাদের জন্য কষ্টদায়ক। কারণ এই চরিত্রগুলোর কারণে কিন্তু জনগণ রাস্তায় নেমেছিল। আমরা সেই চরিত্রগুলোকে আর দেখতে চাই না। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলো যে স্পিড নিয়ে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছিল, সেটিকে কন্টিনিউ রাখবে, এটি আমরা প্রত্যাশা করি। আর মোশাররফ ভাই যে কথাটি বলেছিলেন যে শুরুর দিকে যে জামাতের আমির ক্ষমা করার বিষয়ে, ক্ষমা করে দিয়েছে, দেখেন তিনি কিন্তু স্পেসিফিক কিছু কথা বলেছিলেন। তিনি বলেছিলেন দল হিসেবে তাদের উপর গত 15 বছর যে নির্যাতন এবং জুলুম চালানো হয়েছে তার জন্য তিনি ক্ষমা করে দিয়েছেন। এই ক্ষমা করার অর্থ আইন নিজের হাতে তুলে নেওয়া না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধের জন্য আইনের পক্ষে তাদের বিচার নিশ্চিত করা হবে, এই কথাটা কিন্তু বলেছেন। এটা আমাদের একটা খেয়াল করা উচিত। তো আমরা মনে করি যে আমাদের জনাব মাসুদ কামাল ভাই অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা এখানে নিয়ে এসেছেন। আমাদের প্রত্যেকের রাজনীতি প্রত্যেকে চালাতে হবে, বাট নতুন দিনে যে রাজনীতি, গঠনমূলক যে রাজনীতি, আজকে জেনজিরা আলফারা যেটি চায়, নতুন বাংলাদেশ যেটি চায়, আমরা মনে করি সে আওয়ামী লীগের চরিত্র যেন আমাদের এই রাজনীতিতে ফিরে না আসে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আপনারা কি সেই রকম চরিত্র কারোর ভিতরে দেখেন? আপনারা যে বারবার একই কথাই বলছেন। অফকোর্স, এই যে দেখেন আজকে বিসিবি নির্বাচন হয়ে গেল। এই নির্বাচন তো 14-18 মধ্যে একটা নির্বাচন হয়ে গেল, যে 73 ভোটের ভেতর 74 ভোটের মধ্যে 73 ভোট তারা পেয়ে যাচ্ছে। যেভাবে কি বলে বুলবুলকে সরিয়ে দিয়ে আজকে তামিম ইকবাল আসলো এবং যে ভোটে তিনি বিজয়ী হলেন, দেখা 74 ভোটে 73 ভোটে বিজয়ী হলেন, এগুলো আপনি কি বলবেন? এই যে আপনি আজকে নারী সংসদ সদস্যদের, বিরোধী দলের এমপিদের আসনে যে ভাগ করে দিলেন, তাদের ডিউ লেটার দিয়ে দিলেন, রাইট দিলেন, এট দ্য সেম রাইট আবার বাকি 13 জনকে আপনি দিচ্ছেন না, এগুলো আপনি কি বলবেন? এই যে বিভিন্ন জায়গাগুলোতে বিএনপি এনসিপির উপর হামলা করা হচ্ছে, বিএনপি এনসিপির উপর হামলা করছে, জামাতের উপর হামলা করছে, এগুলো আপনি কি বলবেন? এই যে ইভেন জামাতের এমপি যখন বিজয় হয়েছে সেখানে অনেক সমস্যা হচ্ছে। তো এই বিষয়গুলো যখন আসবে,
এরপরে যখন একের পর এক স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকায় দিনে দুপুরে গুলি করে কোর্ট থেকে আসামিকে ছিনিয়ে নেওয়া হলো, তারপরে আমাদের শিশু হত্যাকাণ্ড আমরা একের পর দেখেছি, সেগুলো আমরা পুনরাবৃত্তি করতে চাই না। সরকারের এই 100 দিনে কেবল পার হয়েছে, 200-র অধিক খুন হয়েছে, 91 জন ধর্ষণ হয়েছে, হাজার হাজার চাঁদাবাজি ঘটনা ঘটেছে। এগুলো তো আওয়ামী লীগের চরিত্র ফিরে আসে একটা স্যাম্পল আমরা হিসেবে দেখছি। আমরা মনে করি এই জায়গাতে অবশ্যই আমাদের সিরিয়াস হওয়া দরকার। না, এখানে মোস্তফা ফয়সাল যেভাবে একেবারে সরলীকরণ করছে এটা ঠিক না। ওনাকে আমি একটু বলি, ওনাদের যে একজন এমপি নেত্রকোনার ওই অঞ্চলের, উনি যাচ্ছিলেন, দুর্বৃত্তরা তার উপর হামলা করেছিলেন। উনি একটু বলুক, তাৎক্ষণিকভাবে সেই মামলা নিয়ে সকল আসামিকে গ্রেফতার করা হয়েছে। এখানে কি দলীয় কোনো রং বিবেচনা করা হয়েছে? হয় নাই। বরং আমরা যেই জিনিসটা দেখি, যেখানে যেই অবস্থা বিরাজ করছে আপনার, সেখানে সরকার কিন্তু স্টেপ নিচ্ছে, এখানে দলীয় হিসেবে কোথাও দেখা হচ্ছে না। তো সুতরাং একটা যদি আপনি এই ন্যারেটিভটা বারবার দাঁড় করাতে চান, মানে সরকার দল মানে অপরাধীকে ছাড় দিচ্ছে, সরকার দলীয় মানি অপরাধীকে দিয়ে এই ঘটনাগুলো, এগুলি না, বাংলাদেশ সেই জায়গায় নাই। এই যে আপনি দেখেন, ওনাকে আমি একটা প্রশ্ন করতে চাই, মিস্টার ফয়সাল সাহেব, এই যে কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে, বা এই যে পুলিশের কনস্টেবল নেওয়া হয়েছে সারা বাংলাদেশে, ওনাকে আমি ওনার তো বিরোধী দল, আমাদেরকে যে কোনো ত্রুটি খোঁজে। আমরা দেখেছি পত্রপত্রিকা যে পিতা সন্তানকে জড়ি ধরে কাঁদছে, যে 120 টাকায় কনস্টেবলের চাকরি হয়েছে। কই, এখানে তো কেউ একটা প্রশ্ন তুলতে পারে নাই নিরপেক্ষতা নিয়ে। তো সুতরাং এই সকল ইতিবাচক দিকগুলো ওনাদের কিন্তু একটু দেখা উচিত। অন্ধের মতো যদি শুধু পাঠ করে যায়, এই বিরোধী দল এটা করেছে, সরকারি দল এটা করেছে, এই অন্যায় করেছে, এইটা দিয়ে কিন্তু এই যুগে টেকা যাবে না। একদিকে আপনি সংস্কৃতির পরিবর্তন কথা বলতেছেন, আর আপনার কথাবার্তা আচার আচরণে সেই আগের লিগ্যাসি আপনি টেনে নিয়ে যাচ্ছেন। এইটা দিয়ে কিন্তু আগামী দিনে নতুন বাংলাদেশ তৈরি করা যাবে না। আপনি ভালো কাজ করলে অবশ্যই তার প্রশংসা করবো। আপনি কনস্টেবল নিয়োগের পর অবশ্যই এখানে ইতিবাচক থাকলে অবশ্যই তার প্রশংসা করতে হবে, নো ডাউট। কিন্তু এই যে দেখেন, একজন এমপি দাবি করেছে গত পরশুদিন বিএনপি নেতারা গিয়ে তার স্ত্রী সন্তানকে হুমকি দিয়েছে, মারার হুমকি দিয়েছে। আর নেত্রকোনা যে বিষয়টা বলেছেন, এই এমপি কিন্তু সংসদে বলেছেন 3 জনকে গ্রেফতার করেছে, কিন্তু বাকিরা কিন্তু প্রকাশ্যে পার্টি বসে বসে আছে। এ ধরনের বিষয় কিন্তু তিনি বলেছেন। আমরা ভালো কাজ করলে, দেখেন আমাদের বিএনপি সৌভাগ্য যে বিরোধী দল যেভাবে সংসদে লিড করছে, নো ডাউট গঠনমূলক রাজনীতি প্র্যাকটিস করছে তারা। হয়তো অনেকে মনে করছে যে অনেক বেশি অতীতে বিরোধী দলরা যা করেছে, এরকম মারামারি কাটাকাটি সংস্কৃতি বিরোধী দল যাচ্ছে না কেন, অনেকে মনে করতে পারে, অনেক সমালোচনা কিন্তু হচ্ছে, অনেকে মনে করছে এরকম। কিন্তু জেনজিরা যে বাংলাদেশ চায়, আলফারা যে বাংলাদেশ চায়, বিরোধী দল কিন্তু সেভাবে বাংলাদেশ রাজনীতি পরিচালনার চেষ্টা করছে। কিন্তু সরকারকে অবশ্যই চিন্তা করতে হবে আমরা সেভাবে করছি কিনা। বিরোধী দল জেএনজি এবং আলফাদের আপনি বলছেন যে সেরকম বাংলাদেশ পরিচালনা বা সেরকম সামনের দিকে বাংলাদেশ দেখতে চায়, সরকার কি জেএনজি বা আলফাদের মতো করে দেশ পরিচালনা করছে না? দেখেন, আপনি আজকে দুইটা ঘটনা আপনি একটা ব্যাখ্যা করেন তো। যেভাবে বিসিবি নির্বাচন হয়ে গেল, যেভাবে এই যে 36 জন 37 জন বিএনপির মহিলা এমপিদেরকে ডিও রাইট দেওয়া হয়েছে 79 জন এমপির আসনগুলোতে, এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এগুলো কি অতীতে নেগেটিভ নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ নয়? এই যে ইসলামী ব্যাংক দখল হয়ে গেল, দখল করার চেষ্টা করা হচ্ছে, ফেসিবাদের আমলের একজন ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হলো, যেটা আওয়ামী লীগ করতে 7 বছর সময় লেগেছিল, 100 দিনও লাগলো না। এই বিষয়গুলো আপনি কিভাবে ডিল করবেন? আমরা কি সেই অন্ধকার পথে যাচ্ছি না, যাওয়ার চেষ্টা করছি না? আমরা তো মনে করি, দেখেন আমরা একসাথে দীর্ঘ সময় আন্দোলন করেছি, এই ঢাকার রাজপথে আমরা একসাথে আন্দোলন করেছি। ম্যাডাম খালেদা জিয়াকে যেদিন মার্চ ফর ডেমোক্রেসি ঘর থেকে বের দেওয়া হলো না, আমরা সেদিন মিছিল নেতৃত্ব দিয়েছি, আমার সামনে আমার মনসুর শাহাদত বরণ করেছে। এই কষ্টগুলো আমরা করেছি, একসাথে জেলে ছিলাম, মাসের পর মাস আমরা গুম ছিলাম, একসাথে আমরা আন্দোলন করেছি বলেই তো চাই যে বিএনপি ভালো কিছু করেছে বলেই তো আজকে বিরোধী দলের প্রধান সংসদে বারবার সরকারের কাছে ইতিবাচক রাজনীতি প্র্যাকটিসের আহ্বান জানছেন। হয়তো প্রধানমন্ত্রী সংসদে কম কথা বলছেন, কিন্তু বাইরে যখন কথা বলছেন অনেক সময় নেতিবাচক কথা বলে ফেলছেন। আমরা সামগ্রিকভাবে চাই যে আজকে যে স্পিরিটের উপর বাংলাদেশে যাত্রা শুরু হয়েছে, এই যে সচিবালয় আপনার কি বলে বিচার বিভাগের সচিবালয় বন্ধ করে দেওয়া হলো, স্থগিত করা হলো, এগুলো তো আমরা চাই নাই। এই জায়গাগুলো তো আমরা চাই নাই। আমরা তো মানবাধিকার কমিশন নিয়ে যে বিষয়গুলো আমরা প্রত্যাশা করেছিলাম, গুম কমিশনের যে আমাদের প্রত্যাশা ছিল, সেগুলো আরো বেশি অ্যাক্টিভ হবে। আগের যে অধ্যাদেশগুলো পাশ হয়ে গেছে এগুলো আমরা চেয়েছিলাম, কিন্তু যেগুলো আটকে দেওয়া হলো, বন্ধ করা হলো, বাতিল করা হলো, কিংবা অনেক কিছু পাশ করা হচ্ছে না, নোট অফ ডিসেন্টের বাইরে গিয়ে অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে।
এগুলো কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল না, জেনজিরাও চায় না, আলফারাও চায় না, যার কারণে কিন্তু দেখবেন এই সম্পূর্ণ আলোচনা শেষ করতে হবে। এবিএম মোশাররফ হোসেন, ছোট করে 1 মিনিট। না, আমি এখানে যে আজকে দেখেন যে বলা হচ্ছে যে আমাদের সঙ্গে আপনি বাংলাদেশের ইতিহাসের যে রেকর্ড, যে আপনি 133টা অর্ডিন্যান্সের মধ্যে 38টা অর্ডিন্যান্স আমরা পাস করেছি হুবাহু, এ নিয়ে কোনো চেঞ্জ নেই। বাকি 16টার ব্যাপারে ওনারাও কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে 4টায়, সেই 4টা পরবর্তীতে পর্যালোচনা করে সিদ্ধান্ত। আর বিএনপির পক্ষ থেকে আমরা বলেছি সচিবালয়, মানবাধিকার কমিশন, গুম কমিশন, এইগুলির বিষয়ে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেভাবে বিলটা উত্থাপন করেছে আমরা মনে করেছি এখানে অনেক দুর্বলতা আছে, ত্রুটি আছে। আমরা বলেছি এগুলি বিরোধী দলের সাথে আলোচনা করে, শুধু তাই না, যারা আমাদের আরো এক্সপার্ট আছে এই সকল বিষয়ে তাদেরকে নিয়ে আলোচনা করে আমরা পরবর্তীতে নতুন করে বিল উত্থাপন করি। এখানে ভুল বোঝাবুঝির অথবা কোনো ন্যারেটিভ দাঁড় করাবার কোনো সুযোগ নাই। বরং আমি জানি, ইতিমধ্যে আমি জেনেছি, ওনারাও হয়তো জেনে থাকবেন, এই বিলগুলির ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নিয়ে ইতিমধ্যে আলোচনা চলছে। সুতরাং আমরা বলেছি যে এই অধিবেশন বা এর পরবর্তী অধিবেশনে আমরা এইগুলি আমরা পাশ করাবো। সুতরাং অস্থির হওয়ার কোনো লাভ নাই, এবং এটা মানুষের মধ্যে এই ধারণা দেওয়ারও কোনো কারণ নাই যে বিএনপি এইগুলি বাস্তবায়ন করতে চায় না। আমি মনে করি একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে। সুতরাং আমিও জামাতকে অনুরোধ করব যে তারাও, তাদের নেতারা কিন্তু সহযোগিতা। আমি একটা উদাহরণ ওনাকে বলি যে আমরা কতটুকু সহনশীল, আপনাকে বলি। ওনারা একটা বিল এনেছিলেন যে জুলাই অধ্যাদেশের উপর সংসদে, যদি স্পিকার ইচ্ছা করলে অথবা সরকার দল ইচ্ছা করলে সেটাকে কিন্তু আলোচনায় না আনতে পারতেন, বাতিল করে দিতে পারতেন, কিন্তু আমরা বলেছি না, আলোচনা হতে পারবে। সেখানে 2 ঘন্টার জন্য আলোচনার টাইম নির্ধারণ করা ছিল। বিএনপি 212 জন সরকার দল, এবং জামাত হলো এনসিপি সহ 77 জন। আপনি টাইম পোর্শন হিসাবে ভাগ করেন কত পায়? সেখানে সেই আলোচনায় আপনি দেখবেন যে 77 জনকে আলোচনা করার জন্য সময় দিয়েছে 1 ঘন্টা 18 মিনিট, আর 212 জনকে সময় দিয়েছে মাত্র 1 ঘন্টা 1 মিনিট। তো বিএনপি কতটুকু সহনশীল এবং বিরোধী দলকে কতটুকু স্পেস দিতে চায়, এই একটা উদাহরণের মাধ্যমে আমরা সেটা বুঝতে আসলে পারি। বোঝা যায়। তবে রাজনীতিতে আসলে নানা ধরনের আলোচনা সমালোচনা চলতেই থাকবে। ধন্যবাদ মোস্তফা ফয়সাল পারভেজ আপনাকে। নিশ্চয়ই আগামীতে আবারও আমরা কথা বলার সুযোগ পাবো আপনার সাথে। আমরা একেবারে শেষের দিকে আমরা একটু দেশের বাইরের খবর নিয়ে আলোচনা করতে চাই, সেটি ইরান যুদ্ধ নিয়ে। সিরাজুল ইসলাম, ইরান বিষয়ে গবেষক, যুক্ত হয়েছেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ আপনাকে সিরাজুল ইসলাম। আমরা দেখছি যে 100 দিন এরই মধ্যে ইরান যুদ্ধ হচ্ছে, তার সময় পার করেছে, এবং তারপরেও এর মধ্যে যুদ্ধবিরতি, এর মধ্যে নানা ধরনের লেবানন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশের সাথে ইরানের যুদ্ধ যুক্ত হয়ে যাওয়া, সব কিছু মিলিয়ে এখন আসলে ইরান যুদ্ধের ভবিষ্যৎ আপনি কি দেখেন? আপনাকে ধন্যবাদ 71 টেলিভিশন দর্শক শ্রোতা সবাইকে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ যা দেখি তা আজকেই নতুন করে তৈরি হয়েছে, সেই ভবিষ্যৎ দেখি বলা যায়। সেটা হচ্ছে যে দেখুন, এই যে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধবিরতি চুক্তিটা হয়েছিল 2 সপ্তাহের যুদ্ধবিরতি, সেইটা তো আর ইনফরমালি এখন চলছে। তো এই যুদ্ধবিরতির ভেতরে লেবানন কিন্তু যুক্ত ছিল যুদ্ধবিরতির ভিতরে, অর্থাৎ আমেরিকার সাথে যুদ্ধবিরতি চুক্তি যেটা হয়েছে তাতে ইরানের শর্ত ছিল যে লেবাননের ভিতরে থাকবে, অর্থাৎ লেবাননে ইসরায়েল হামলা চালাতে পারবে না। তো সেই জায়গায় লেবাননে ইসরায়েল হামলা চালিয়ে যাচ্ছে তো যাচ্ছেই, বরং গত সপ্তাহে ইসরায়েল যখন লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালানোর একদম ঘোষণা দিল, লোকজনকে সরে যেতে বললো, তখন ইরান হুমকি দিয়েছিল যে ইসরায়েল যদি হামলা চালায় তাহলে কিন্তু আমরা ইসরায়েলের উপর হামলা করব। তখন ডোনাল্ড ট্রাম্প তাড়াতাড়ি ইসরায়েলকে ঠেকালো যে তোমরা লেবাননের রাজধানী বৈরুতে হামলা করো না। আজকে ঠিকই এই 1 সপ্তাহের ব্যবধানে আজকে ঠিকই লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছে, শুধু বৈরুতে না, হিজবুল্লাহর হেডকোয়ার্টারে হামলা চালিয়েছে, এবং ইরান ঘোষণা করেছে আজকে তারা ইসরায়েলের উপর হামলা চালাবে, এবং যুদ্ধের প্রস্তুতি চলছে। ইরানের আকাশের সমস্ত বিমান চলাচল নিষিদ্ধ করে দিয়েছে, যে কোনো মুহূর্তে তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে, এবং কাতারও তার আকাশের যে সমস্ত বিমান সেগুলো ডাইভার্ট করে সৌদি আরবের দিকে যাওয়ার কথা বলেছে। অনেক তৎপরতা চলছে মধ্যপ্রাচ্যের আকাশে, মধ্যপ্রাচ্যের এরিয়াতে এই মুহূর্তে। আমি এটা দিয়ে এই বোঝাতে চাইছি যে আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতি চুক্তি হলেও প্রকৃতপক্ষে যুদ্ধবিরতি চলছে না, না আমেরিকা মানছে না ইসরায়েল মানছে, যার প্রেক্ষাপটে ইরানকে আবার জবাব দিতে হচ্ছে, হিজবুল্লাহকে যুদ্ধ করতে হচ্ছে। শেষে আমি এই কথাই বলবো
যে ইরান আমেরিকার ভেতরে আসলে যুদ্ধবিরতি চলছে না বা চলবেও না, আবার এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা আসলে এই যুদ্ধবিরতি ডিপ্লোমেসিতে কখনো শেষ হবে না। এর চূড়ান্ত পরিণতি যেভাবে হবে, যা ঘটবে সেটা হচ্ছে যে যুদ্ধ, এবং যুদ্ধের ভেতর দিয়ে এর নেগেটিভ পজিটিভ হ্যাঁ না তা একটা কিছু এটা ঘটবে, অর্থাৎ যুদ্ধই এর চূড়ান্ত এর বিধিলিখন হচ্ছে চূড়ান্তভাবে যুদ্ধ। তার মানে যুদ্ধ আসলে চলমান থাকছে, এটা আমরা এক কথায় বলতেই যুদ্ধ পারি। চলমান থাকছে, এবং যুদ্ধের ভেতর দিয়েই মধ্যপ্রাচ্যের যে সংকট, বিশেষ করে ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের যে সংকট, এই সংকটের সমাধান যুদ্ধের ভেতর দিয়ে হবে, এর বাইরে মাসুদ কামাল, যুদ্ধ চলমান হবে এটা আসলে আমরা কম বেশি নানা দিক দিয়ে বুঝতে পারছি, হয়তো আরো দীর্ঘায়িত হবে। কিন্তু এই যুদ্ধ দীর্ঘায়িত হলে পরে আমাদের মতো দেশে যে সমস্যাগুলো সবচেয়ে বেশি আমরা জানি যে জ্বালানির একটা সংকটের মধ্যে আমাদের পড়তে হয়েছে, এবং যদি মধ্যপ্রাচ্যে ওই যুদ্ধটি যদি এখন আরো ব্যাপকভাবে ছড়িয়ে যায়, সেখানে তো আমাদের সবচেয়ে বেশি প্রবাসীরা থাকেন, বিশেষ করে শ্রমিক যারা থাকেন, এটা রেমিটেন্সের একটা বিশাল অংশ হচ্ছে, প্রধানই অংশ আসলে আমরা বলতে পারি। এই বিষয়গুলো মাথায় রেখে আপনার দৃষ্টিতে কি মনে হয় যে সরকারের পরিকল্পনাটা আসলে কি হওয়া উচিত? এই যে শ্রমিকগুলোকে অন্য দেশে কাজের ক্ষেত্রে বিকল্প কোনো ব্যবস্থার আসলে কোনো রকম সুযোগ আছে কিনা সেটি ভাবা, পাশাপাশি তেলের এবং জ্বালানির সংকটটি মোকাবেলার জন্য বিভিন্ন সময় আমরা অন্য দেশের কথা শুনেছি যে আরও অন্য দেশ থেকে নিয়ে আসার যে প্রক্রিয়াটি, সেটি কিছুটা কি দেরি হচ্ছে বলে আপনার মনে হয়? দেখেন, আমি আপনাকে একটা ছোট কথা বলি। ধরেন আজকে ঘরের থেকে বেরোবো, বৃষ্টি হবে, আমি কি করব? ছাতা নিয়ে বেরোবো। ঝড় হবে, আমি ঘর থেকে বেরোবো না, ঘরের মধ্যে থাকবো, ঝড় হবে, আমি থাকবো না। কিন্তু আমি মনে করি সমুদ্র পাড়ে বসবাস করি, আমি জানতে পারলাম যে একটু করে সুনামি হবে, সুনামি হবে, কথাটা খেয়াল করেন। কিন্তু আমার বাড়ির সমুদ্র পাড়ে, আমি কি করব? আমার অপেক্ষা করা ছাড়া কোনো কাম নাই রে ভাই। এখন আমাদের মতো দেশের জন্য যে জিনিসটা যুক্তরাষ্ট্র করতেছে, এটা আমাদের জন্য সুনামি। আপনি এটাকে নিয়তি হিসেবে মেনে নেওয়া ছাড়া আপনি কিচ্ছু করার নাই। নিয়তি হিসাবে মেনে, যখন দুইটা হাতি মারামারি করতেছে, ঠিক আছে, মাঝখানে একটা ইঁদুর বসে আছে, ইঁদুর কি করবে? কোন হাতির পা কখন তার উপর পড়বে সে জানা না ভাই। কিচ্ছু করার নেই আমাদের, এটা আমাদের নিয়তি ছাড়া আর কিচ্ছু না। আমাদের অপেক্ষা করতে হবে যে কিভাবে আমরা কি করতে পারি। আপনি কি করবেন? আপনি কার সঙ্গে ফাইট করবেন বলেন? আপনি যুক্তরাষ্ট্র এক একটা ঘটনা ঘটাচ্ছে, মানে বেসিক্যালি তো এই ট্রাম্প ভদ্রলোক তো উন্মত্ত একটা ক্যারেক্টার, মানে এর কোনো লজ্জা শরম নাই, এনার কোনো বোধ বুদ্ধি আছে কিনা আমার সন্দেহ আছে। সে প্রথম দিন থেকে বলতেছে যে আমরা যুদ্ধে জিতে গেছি, মানে প্রথম সপ্তাহে এসে বলতেছে আমরা যুদ্ধ শেষ, প্রায় শেষ, তারপরে একবার সভ্যতা শেষ করে দিবে, অমুক তমুক। এখন 100 দিনের মাথায় এসে বলে কি ইরান খুব শক্তিশালী এবং ইরান খুব জেদি। তো এই লোকটা নিজেও ভাবে না, আমার যদি জিজ্ঞাসা করে ভাই তুমি 1 বছর আগে প্রায় আজকে থেকে 60 দিন আগে কি করছিলা, প্রথম সপ্তাহে কি করছিলা, জিজ্ঞাসা করে, তখন বলবে কি আপনি কোন মিডিয়া থেকে আসছেন? ও CNN, ফেক নিউজ, ফেক নিউজ, ফেক নিউজ করে দিল। এগুলো তো দেখে ওরা বেশ কয়েকটা প্রেস কনফারেন্স দেখছে, মানে ফক্স নিউজ ছাড়া ওরা কাউকে পছন্দ হয় না। তো এই লোকটার সম্পর্কে আপনি কি বলবেন, কি ভাববেন? এই কয় যে নেতানিয়াহু খারাপ, আবার পরে নেতানিয়াহুর জন্য সব কিছু করতেছে। আমেরিকার যারা সিটিজেন, আমি খালি তাদের কথা ভাবি, এত উন্নত একটা দেশ, এই দেশের নাগরিকরা কেমনি করে সহ্য করে এটা, এটা আমার মানে বোঝে, মানে বুদ্ধিতে কুলায় না যে কেমনি করে তারা এই পাগলকে সহ্য করতেছে। কেউ তাকে সুস্থ বলবে, তার খালি সে যে কথাগুলি বলছে গত 100 দিনে আপনি সবগুলো খালি যোগ করেন, অন্য কোনো বিষয় না। ইরান যুদ্ধ নিয়ে এসে যা যা বলছেন সবগুলি সিরিয়ালে আপনি সাজায় যে কোনো একটা এআইকে বলেন যে এই যে কথাগুলি বলছে এই লোকটার মানসিক স্থিতি কেমন, এআই আপনাকে 2 সেকেন্ডে বলে দেবে যে এই উন্মাদ, একটু কথাবার্তা কোনো আগামাথা নাই। এখন তারা তো অস্ত্র আছে, সে যুদ্ধ করতেছে, ইরান ঠেকাইতেছে। এই আপনি খেয়াল করতে পারবেন এই যুদ্ধের আগে কিন্তু ইরানে একটা অভ্যন্তরীণ একটা গন্ডগোল হয়েছিল কিন্তু, এবং এটাতে আমেরিকার প্ররোচনাতে হয়েছিল। আমেরিকাও তো আশা করছিল যে একটা অভ্যন্তরীণ ঝামেলা হয়েছে, এখন আমি যদি যুদ্ধ করে দিলে ওই লোকগুলি বোধহয় এসে আমাদের পক্ষে আসবে এবং ইরানে এই শাসকদের সরাই দেবে, কারণ ওরা তো আবার এক হয়ে গেছে।
ইরান এমন, বুঝলেন, একটা দেশকে আপনি বিচার করতে হলে না ওই দেশের ভৌগোলিক অবস্থাটাকে খেয়াল করতে হবে। পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের মতো মানে একটু দুর্বল দেশের পারে নাই কেন? তারা যুদ্ধ শুরু করার আগে আমাদের যে ভৌগোলিক কি অবস্থা এটা খেয়াল করে নাই। এই দেশের মাটি, এই দেশের নদী, এই দেশের পানি এবং এর সমন্বয়ে এই দেশের মানুষের যে মানসিকতা খেয়াল করে নাই। ট্রাম্পের হয়েছে একই অবস্থা। পৃথিবীর ইতিহাসে আপনি ইতিহাস ঘাইটে দেখেন রে ভাই, ইরানকে কেউ পদানত করতে পারে নাই, এই যাবৎকালে পারে নাই। একটাই মাত্র কারণ, ইরানকে ভৌগোলিকভাবে তারা খেয়াল করে নাই। একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, আপনি কোন দিক দিয়ে আসবেন রে ভাই? এত সহজ না তো। তারা গেছে, দেখেন দুইটা পারমাণবিক শক্তি কিন্তু, ইসরায়েল এবং ইউএসএ, দুইটাই পারমাণবিক শক্তি। এদের যে কোনো একটার চেয়ে ইরানের শক্তি কম বলে মনে করা হয়। এতদিন তাই মনে করতাম কাগজ কলম দেখা, কিন্তু দুইজনে মিলে তো পারলো না রে ভাই। পারছে। মাঝখান থেকে কি হয়েছে, সারা দুনিয়াতে আমেরিকার যে একটা প্রভাব ছিল, একটা ইমেজ ছিল, এখন দেখা গেছে ওটা আসলে একটা ফাঁপানো বেলুন, ফুলা বড় কিন্তু ভেতরে বাতাস। কিন্তু তারপরে হয় না তো? তাদের এই বলা যে কি বলবো আমরা, যুদ্ধের কারণে আমাদের মতো দেশে যে ধরনের আসলে আর আমরা তো সমস্যা, ওরকমই যে এই মানে দুই সিংহ, বাঘের সিংহের যুদ্ধ হয়, উল্লু খাগড়ার প্রাণ যায়, আমরা ওইখানে পড়ে আছি। এবি মোশাররফ হোসেন, জ্বালানির সংকট সামনে আসলে আমরা না, এই সংকটটা তো আমরা ধরেন এখন বিএনপির সরকার, মানে আমাদের সরকার, আমি যে দলের প্রতিনিধিত্ব করছি, আমাদের তো নানা সংকট মোকাবেলা করতে হচ্ছে। এখন আপনার জ্বালানি সংকট না হয় নানাভাবে আমরা সমাধান করার চেষ্টা করছি, কিন্তু আপনি স্টার্টিংয়ে যে কথাটি বলেছেন যে আমাদের বিরাট একটা জনশক্তি মধ্যপ্রাচ্যে আছে, এখনো আমরা দেখছি কিছু কিছু ফেরত আসছে। যদি এই সংখ্যা একটা বিপুল পরিমাণে ফেরত আসে, তাহলে তো দেশে একটা চরম অস্থিরতা দেখা দেবে। একদিকে রেমিটেন্সের উপর যেমন হবে, অন্যদিকে যে এই যে এরা বেকার হয়ে বাংলাদেশে ফিরে আসবে, এবং আপনি যে এটা বলছেন যে আবার এইটাকে অন্য দেশে নেওয়া যায় কিনা, টোটাল মধ্যপ্রাচ্যে তো টালমাটাল অবস্থা, আপনি কোন দেশ নেবে? আর আমাদের বাংলাদেশে তো প্রায় কত 1 কোটির উপরে লোক আপনার বাইরে আছে, এর মধ্যে মিডল ইস্টে কিন্তু সবচেয়ে বেশি। সুতরাং আগামী দিনে বাংলাদেশের জন্য একটা বিরাট সংকট অপেক্ষা করছে। সেটি কিভাবে মোকাবেলা করবে সরকার, তার দিকে আসলে কম বেশি আমরা সবাই তাকিয়ে থাকবো। ধন্যবাদ আপনাদের সবাইকে, যুক্ত হয়েছেন আমাদের সাথে। আগামীতে আবারও কথা হবে। দর্শক, দেখা হবে আবার। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য ধন্যবাদ আপনাদেরও।